নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে কিন্তু যে প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার প্রথম অধ্যায় থেকে এসেছে সেই অধ্যায়ের প্রথম একটি ক্লাস নিয়েছি, যেখানে 11টি নৈবেদিক তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় আজকে 12 থেকে শুরু করে দেখা যাক আমাদের কিন্তু টোটাল নৈবেদিক 50টি। এই 50টি নৈবেদিক সবচেয়ে বেশিবার তোমাদের কিন্তু প্রশ্ন এসেছে। তাই 50টি নৈবেদিক কেউ যদি নিজের আয়ত্ত করতে পারে তাহলে প্রথম অধ্যায় থেকে যে ধরনের নৈবেদিকই করা হোক না কেন সেই ছাত্রগুলো কিন্তু খুব অনায়াসেই পারবে। এটা হলো এসএসসি ফাইনাল রিভিশন প্র্যাকটিস শিট। তো এই শিট থেকে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা কমেন্ট পাবা। আচ্ছা, আমরা প্রশ্নের দিকে একটু আসি এবং তার উত্তরগুলো খেয়াল করি। এখানে উত্তরগুলো সরাসরি আমরা দিয়ে নিই, আমরা উত্তরগুলো নিচে দিয়েছি পিডিএফ এর। তো দেখো এখানে 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কাঁচা আমে কোনটি থাকে। তো মোটামুটি ময়মনসিংহ বোর্ড এবং কুমিল্লা বোর্ড বিষয়ে এসেছিল। নাম্বার 1 সাকসেনিক অ্যাসিড, নাম্বার 2 সাইট্রিক অ্যাসিড, নাম্বার 3 টার্টারিক অ্যাসিড, নাম্বার 4 ল্যাকটিক অ্যাসিড। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর কি হবে গেস করার সময় তোমাদের মাত্র 1 সেকেন্ড। আশা করি তোমরা উত্তরটি পেয়েছো। কাঁচা আমে থাকে সাকসেনিক অ্যাসিড। প্রশ্ন নাম্বার উত্তর হলো এ। 13 নম্বর প্রশ্ন, বিস্ফোরক পদার্থ কোনটি? টিএনটি, বেনজিন, টলুইন, জাইলিন। সেক্ষেত্রে উত্তর হবে হলো এ, অর্থাৎ টিএনটি একটি বিস্ফোরক পদার্থ। আশা করি এই ছকগুলো তোমরা ভালো করে পড়েছিল, আমাদের যে মেন বইয়ের ক্লাস ছিল ক্লাসগুলো তোমরা করেছো। আচ্ছা, তারপর 14 নম্বর প্রশ্নে যদি আসে, কোনটি বিস্ফোরক পদার্থ? একই কথাই, ঠিক আছে, কোনটি বিস্ফোরক পদার্থ? এই বিস্ফোরক পদার্থের কিন্তু টিএনটি শুধুমাত্র একটা উদাহরণ ছিল না, সেখানে কিন্তু আরো 3টি উদাহরণ ছিল। উদাহরণগুলো ভালো করে পড়তে হবে তোমাদেরকে। আচ্ছা, ফার্স্ট অপশন হলো জৈব পারঅক্সাইড, নাম্বার 2 ক্যারোসল, নাম্বার 3 সিএফসি, নাম্বার 4 ড্রাই আইস। আচ্ছা, এখানে এই দুটো অপশন তো ছিলই না তোমাদের। এখানে এই অ্যারোসেল এবং জৈব পারঅক্সাইডকে কিন্তু তোমাদের সেই ছকে দেখা গিয়েছিল। এখানকার উত্তরটা হবে 1 নম্বর, জৈব পারঅক্সাইড একটি বিস্ফোরক পদার্থ। তারপর 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি হজমে সহায়তা করে? নিচের কোনটি হজমে সহায়তা করে? HCl, H2SO4 মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড। সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা আমাদের পেটের মধ্যে থাকে। আচ্ছা, এটা কিন্তু আমাদের পেটে যে অ্যাসিড থাকে সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? নাম্বার 1 জন ডাল্টন, নাম্বার 2 রবার্ট বয়েল, নাম্বার 3 অ্যান্টনি ল্যাভয়েসিয়া, নাম্বার 4 নিলস বোর। সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে অ্যান্টনি ল্যাভয়েসিয়াকে আধুনিক রসায়নের জনক বলা হয়। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়েছিলে ভালোভাবে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, আধুনিক মাত্রায় ফর্মালডিহাইড প্রবেশ করলে কি হতে পারে? আধুনিক মাত্রায় ফর্মালডিহাইড প্রবেশ করলে কি হতে পারে? কোমা, তীব্র মাথা ব্যথা, চোখে সমস্যা, হাড়ে ব্যথা। সেক্ষেত্রে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে এ, কোমা। অতিমাত্রায় ফর্মালডিহাইড যদি কি হয় প্রবেশ করে সেক্ষেত্রে আমরা সরাসরি কোমায় চলে যাব। প্রশ্ন নম্বর 18, নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? জারক পদার্থ নির্দেশ করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিস্ফোরক চিহ্ন রয়েছে, আগুনের শিখা, বৃত্তের উপর আগুনের শিখা এবং এখানে বিপজ্জনক চিহ্ন রয়েছে। সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটি, অর্থাৎ আগুনের উপরে শিখা। আগুনের বৃত্তের উপরে আগুনের শিখা, এটা হলো জারক পদার্থ নির্দেশ করে। প্রশ্ন নম্বর 19, ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়? ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহার হয়? ইংল্যান্ড, আমেরিকা, চীন, রাশিয়া। সেক্ষেত্রে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার, অর্থাৎ আমেরিকা। কোন চিহ্নটি 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়? একই প্রশ্ন এখানেও ছিল, প্রথম কোন দেশে ব্যবহৃত হয়, তার মানে চিহ্নটি হবে ট্রিফয়েল। ট্রিফয়েল মানে হলো ত্রিযুষ্কীয় চিহ্ন। উত্তর হবে গ নাম্বারটি। তার মানে মেন লাইন হলো এটা যে ট্রিফয়েল চিহ্নটি 1946 সালে আমেরিকায় সর্বপ্রথম ব্যবহার করা হয়, যেখান থেকে দুইটি প্রশ্ন দুই রকম ভাবে ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস সমূহ আমরা যদি আসি, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি প্রথমে এই প্রশ্নটি আসে, প্রথম প্রশ্ন হলো সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হলো NaOH।
সোডিয়াম হাইড্রোক্সাইড ঘন দ্রবণ কোন ধরনের পদার্থ? নাম্বার 1 দাহ্য পদার্থ, উত্তেজক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, ক্ষত সৃষ্টিকারী পদার্থ। সেক্ষেত্রে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নাম্বারটি, ক্ষত সৃষ্টিকারী পদার্থ। 22 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে কি বলে? তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে কি বলে? ট্রিফয়েল, টেট্রাফয়েল, ট্রাইফয়েল, ড্রাইফয়েল। এখানে উত্তর হবে 1 নম্বরটা ট্রিফয়েল। এইমাত্র আমি এটাকে বললাম। এর পরবর্তী 23 নম্বর প্রশ্নে যদি আমি আসি, বলছে আলকেমি শব্দটির উৎস কোনটি? আচ্ছা, আলকেমি শব্দটি এসেছে আলকিমিয়া শব্দ থেকে, যতটুকু আমি জানি। আচ্ছা, আর প্রথম আলকেমি, আলকিমিয়া, তারপর হলো কিমিয়া, আলকেমিস্ট্রি আর কেমিস্ট্রি। আলকেমি শব্দটির উৎস হলো মূলত কেমিস্ট্রি। কেমিস্ট্রি থেকেই কিন্তু এই আলকেমি শব্দটি করা হয়েছে, বা আলকেমির সাথে আমরা পরিচিত শুধুমাত্র কেমিস্ট্রির জন্য। তোমরা যদি খেয়াল করো, এখানে দেখো নিচে কিন্তু প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন দিকে আমরা চলে যাব, এখানে 24 নম্বর থেকে। আচ্ছা, বলা হয়েছে কার্বন যৌগের দহনের ফলে প্রথম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয়, তাপের উৎপাদন ঘটে। উত্তর 1 নম্বর 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 3। সেক্ষেত্রে 24 নম্বর প্রশ্ন উত্তর হবে ডি নাম্বার, অর্থাৎ 1 2 3। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সারের উপাদান? মানে সারে কোনটা থাকে? নাম্বার 1 অক্সিজেন, নাম্বার 2 কার্বন, ফসফরাস, ডি নাম্বার সবগুলো। সেক্ষেত্রে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটি, অর্থাৎ ফসফরাস। নিচে তোমার কি ফসফরাস হলো সারের মধ্যে থাকে। এই উপাদানগুলো কিন্তু আমি ভালোভাবে তোমাদেরকে পড়তে বলেছিলাম। অবশ্যই আমি আমার যে থিওরি ক্লাসগুলো ছিল, যেগুলো তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো যারা করেছো তারা এই বিষয়গুলো জানো, যে কোন বিষয়টা পড়তে হবে, কোন বিষয়টা পড়তে হবে না। আমি কিন্তু এই বিষয়গুলোকে বলতেছিলাম। আচ্ছা, 26 নম্বর প্রশ্নে যদি আসে, বলা হয়েছে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন কে? নাম্বার 1 রবার্ট বয়েল, জন ডাল্টন, জাভিয়ার ইবনে হাইয়ান, নিউটন। সেক্ষেত্রে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটি, অর্থাৎ জন ডাল্টন। সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন হলো জন ডাল্টন। তারপর নিচের নাম্বার আমরা 27 নম্বর প্রশ্নে আসি, বলা হয়েছে ভারী ধাতু পারদ, লেড, আর্সেনিক। 2 3, 1 2 3, 1 2, 1 3। সেক্ষেত্রে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 নম্বরটি, অর্থাৎ হলো 2 3। লেড আর হলো আর্সেনিক, এটা হলো ভারী ধাতু। 28 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম অক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে কি হয়? ক্যালসিয়াম অক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে কি হয়? নাম্বার 1 তাপ সৃষ্টি হয়, নাম্বার 2 তাপ শোষিত হয়, নাম্বার 3 নিরপেক্ষ থাকে, নাম্বার 4 অপরিবর্তিত থাকে। সেক্ষেত্রে 28 নম্বর প্রশ্ন উত্তর হবে হলো তাপ শোষিত হয়। ক্যালসিয়াম অক্সাইড বলতে চুনকে বোঝানো হয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু নিচে যদি আসি, তারপর আমরা পরবর্তী প্রশ্নগুলো আসবো। 29 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে দ্রবণে কি ঘটে? আবার বলছি, অ্যামোনিয়াম ক্লোরাইড মানে AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম NH3, তারপর তোমার কি ক্লোরাইড Cl। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে দ্রবণের কি ঘটে? তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পায়, নিরপেক্ষ থাকে, অপরিবর্তিত থাকে। সেক্ষেত্রে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে এই নাম্বারটি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়। 30 নম্বর প্রশ্ন, এখানে তুমি যদি খেয়াল করো, অ্যাসিডিটি নিচের কোন যৌগটি উপস্থিত থাকে? অ্যাসিডিটিতে নিচের কোন যৌগটি উপস্থিত থাকে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। সেক্ষেত্রে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটি, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদেরকে দেখার জন্য রিকমেন্ড করা হলো। পরে উত্তেজক পদার্থের অন্তর্ভুক্ত সিমেন্টের ডাস্ট, লঘু অ্যাসিড, বেনজিন। 1 2, 2 3, 1 3, 1 2 3। সেক্ষেত্রে 31 নম্বর প্রশ্নের উত্তর হবে এ, অর্থাৎ হলো 1 ও 2। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? নাইট্রোজেন, অক্সিজেন,
হাইড্রোকার্বন, হাইড্রোজেন। সেক্ষেত্রে 32 নম্বর প্রশ্নের উত্তর হবে সি, হাইড্রোকার্বন। 33 নম্বর প্রশ্ন, খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? কীটনাশক, ওষুধ, সার, প্রিজারভেটিভস। সেক্ষেত্রে 33 নম্বর প্রশ্নের উত্তর হবে প্রিজারভেটিভস। আজকে আমরা 33 নম্বর পর্যন্ত শেষ করব, কারণ আমাদের অলরেডি 8 মিনিট পার করে 10 মিনিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা তোমাদের বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আমরা টোটাল প্রশ্নটি 50টি প্রশ্ন করব, যার কারণে আমরা টোটাল 3টি পার্ট ইউজ করছি। তো আগামী ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।